রহস্য আছে এবং আপনাদের মোহাম্মদ আলীর সকল সংবাদ ভালো। তবে বিভ্রান্ত হবেন না, এখনো মনোনয়ন ঘোষণা করা হয় নাই এবং আমার সাথে যিনি আরেকজন মনোনয়নের প্রশ্নে নানান কথা বলেন বা তার সহযোগীরা বলেন, তারাও জানেন মনোনয়ন এখনো ঘোষণা করা হয় নাই। আচ্ছা, স্থানীয় বক্তৃতা পরে করব, একটু আগে জাতীয় বক্তৃতা করি। মনোনয়ন দিবে, এমপি হবে, জনগণের কি লাভ হবে? জনগণের লাভ হবে তখনই যখন নেতায় এমপি হয়ে এলাকার উন্নয়ন করবে। আর এই উন্নয়নের মূল মন্ত্র হলো 31 দফা। অনেক ভেবে চিন্তে গবেষণা করে তারপরে আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির পক্ষে 31 দফা ঘোষণা করেছেন। সেই 31 দফা আলোকে বাংলাদেশ পরিচালিত হবে, বাংলাদেশ উন্নত হবে। তার আগে আমার এই যে সহযোদ্ধা জাহাঙ্গীরকে একটু ধন্যবাদ দেই। সে খুবই অসুস্থ, আমিও অসুস্থ। সারা রাস্তা কাজ থেকে আসতে আসছে। আমি তাকে যেভাবে নির্দেশনা দিয়েছিলাম ঠিক সেভাবে আজকে ফ্লাশ লাইট সহ সুন্দর মাইকে এই তাৎক্ষণিক জনসভার আয়োজন করেছে। সেই জন্য জাহাঙ্গীরকে আমি একটু ধন্যবাদ দিয়ে বলি, এবং কাকে কাকে, আর সবাইকে 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 ধন্যবাদ। সবাইকে নাম বলতে গেলে সময় লাগবে, তোমরা কিছু মনে করো না। কারণ হলো যে আমার আরো কিছু পরিকল্পনা আছে, আজকে রাত্রে সেগুলো বলবো এবং সেগুলো করবো, সেই জন্য আমি নাম বলে সময় নষ্ট করলাম না। এই 31 দফার আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। জনগণের সুবিধার কথা, রাষ্ট্রের উন্নয়নের কথা, দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা, মাদক মুক্ত বাংলাদেশের কথা, সকল কথা এই 31 দফায় বলা আছে। আমরা এই 31 দফার লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আরেকজন প্রার্থী তিনি কি করলেন, মনোনয়ন পেয়েছেন মর্মে ধানের শীষে ভোট চেয়ে ঘরে ঘরে মনোনয়ন দিলেন এবং লিফলেট পৌঁছালেন। যখন বুঝতে পারছে সিগন্যাল ভিন্ন, তখন আর ওই ভোট চাইয়া লিফলেট নাই। আমাদের মতো ওই 31 দফার লিফলেট আবার তারা ছাপিয়ে বিলিবিলি করতেছেন। তাহলে মনোনয়নের কথা বলে যে লিফলেট সরালেন সেটা তো সঠিক না। 3-4 দিন আগে সালাউদ্দিন সাহেব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, 3-4 দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন ছোট ভাই, সে আমার সাথে জেলে ছিল, দীর্ঘদিন আমরা একসাথে জেলে ছিলাম। তারপরে গেলাম, দুইজনকে ডাকা হলো। জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যারা রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামের ভূমিকা, নির্বাচনী এলাকার জনমত এবং 4-5টা জরিপ হয়েছে, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের হাতে আছেন। সকল কিছু মিলিয়ে মনোনয়ন দেওয়া হবে। তাহলে তো এখানে মনোনয়ন কাউকে দিলেন না, আর বললেন আপনারা একসাথে কাজ করবেন, দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। এখন মনোনয়ন ঘোষণা করা হয় নাই কিভাবে তিনি মুঠোফোনে বললেন মনোনয়ন আমার হাতে, আমার মুঠোর ভিতরে, আমি সেটা বুঝলাম না। তবে মনোনয়ন পেয়েছে বলে বহু ডিক্লারেশন এসেছে, মিষ্টি খেয়েছে, কোন তথ্য নির্ভর কোন সংবাদ এখন পর্যন্ত আসে নাই। যত মিথ্যা কথা বলতেছেন যে মনোনয়ন পাচ্ছি, মনোনয়ন পেয়ে গেছি, তত সত্যবাদীদের কাতার, সত্যবাদীদের কাফেলা, আমাদের কাতার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমি গত শুক্রবার এসেছিলাম, এরকম আপনারা জড়ো হয়ে গিয়েছিলেন, আমরা মিছিল করেছিলাম। আজকের মিছিল কিন্তু তার থেকেও বড় হয়ে গেছে।
অথচ পরশুদিন প্রচার করেছে মনোনয়ন নাকি তার হাতের মুঠোতে। এটা যদি বিশ্বাস করত তাহলে কি আমরা এত বড় জমায়েত আজকে করতে পারতাম? এই ধনবাড়ি উপজেলা মাঠে আজকে আমরা তাৎক্ষণিকভাবে যে সমাবেশ করছি, আমার এই মা বোনেরা এবং আপনারা ভাইয়েরা, আমার মুরব্বীরা যারা সমাবেত হয়েছেন, এতগুলো মানুষ কোনদিন এই মাঠে জড়ো হয় নাই। তাৎক্ষণিকভাবে আমরা সর্বোচ্চ সংখ্যক জড়ো হয়েছি। অথচ পরশুদিন বলেছেন মনোনয়ন আমার মুঠির ভিতরে। কথা কেউ বিশ্বাস করছেন? ওই কথা মিথ্যা, এটা বুঝতে পেরেই সত্যের পক্ষে সকলে এসেছেন এবং এইভাবে সত্যের কাফেলা দীর্ঘ থেকে দীর্ঘ হবে, সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ। আমি বলেছি মনোনয়ন যিনি পাবেন আমি তার পক্ষেই কাজ করব, অতীতেও করেছি, আজকেও বলছি যিনি নমিনেশন পাবেন তার পক্ষে কাজ করব। কিন্তু তারা কিন্তু এই কথা বলে না, বলে বরঞ্চ আমাদের লোক যারা আমাদেরকে সমর্থন করে ওই মনোনয়ন পেয়েছে মিথ্যা সংবাদের ভিত্তিতে গিয়ে আমাদের কাউকে কাউকে বিভিন্ন জায়গায় থ্রেট করে, ধমক দেয়। ধমকের দিন তো শেষ হয়ে গেছে, তারা জানেই না। এরশাদ যেদিন পদত্যাগ করে সেদিন শাহ মোয়াজ্জেম হোসেন বক্তৃতা দেয়, মনোনয়ন পদত্যাগ কি গুলিস্তানে বাতাসে 0 পয়েন্টে উড়ে বেড়ায় নাকি? শাহ মোয়াজ্জেম যখন বলে যে এরশাদ পদত্যাগের ব্যাপারে যে পদত্যাগ পত্র কি 0 পয়েন্টে বাতাসে উড়ে বেড়ায় নাকি, তখন এরশাদ পদত্যাগ পত্রে সই করতেছে। শাহ মোয়াজ্জেম জানেই না, ওই ব্যাককলরাও জানে না। শোভন ফকির সাহেব মনোনয়ন এখনো পায় না, মনোনয়নের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয় নাই। সালাউদ্দিন সাহেব বলে দিয়েছেন এ মাসের মধ্যেই জানিয়ে দিবেন। তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হলে জানিয়ে দিবেন, আর ওনারা বললেন মনোনয়ন হাতের মুঠোতে। আবার এই যেদিন মিটিংটা হয় সেদিন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি সাহেব তিনি একটা ঐক্যের স্ট্যাটাস দিলেন ফেসবুকে। পরের দিন আমাকে যা ইচ্ছা তাই গালিগালাজ করলেন, বললেন যে শোভন ফকির সাহেবের হাত অনেক লম্বা। আমি বললাম লম্বা? তিনি বললেন তিনি অনেক বড় উচ্চ ফ্যামিলি। আমি বললাম যে হ্যাঁ, আমার নাকি 100 বছর লাগবে ওই ফ্যামিলির সাথে যাইতে, আমি তো সেই ফ্যামিলির সাথে প্রতিযোগিতা করি না। আমি সব জায়গায় বলেছি, সবখানে বলেছি এই দেশের অধিকাংশ মানুষ কৃষক, 80% মানুষ কৃষক। আমার বাবা কৃষক ছিলেন, আমি একটা কৃষকের সন্তান, গৃহস্থের সন্তান। আচ্ছা, তার নেতা চাচার পরিচয় দেয়, বাবার পরিচয় কেন দেয় না? চাচার পরিচয় দেয়, চাচাদের হাত লম্বা, বাবাকে সেটা তো বলেন না। আচ্ছা, চাচাদের হাত লম্বা। আমার মতো একজন আইনজীবী অ্যাডভোকেট গোপালপুর ভুয়াপুরের সালাম পিন্টু সাহেব 91 সালে চাচারা ওইখানে মনোনয়ন চেয়েছিলেন, কারণ 78 সালের এমপি ছিলেন এক চাচা আব্বাস ফকির সাহেব। আব্বাস ফকির সাহেব, লোকমান ফকির সাহেব, 2 সাহেব মিলা আমার মতো একটা নগণ্য আইনজীবী, এই গুলিপেঁচা চরের মধ্যে বাড়ি, গোপালপুর পৌরসভা শহর 1% সম্পত্তিও নাই, টাঙ্গাইল শহরে একটা ছোট্ট রুমের 2 রুমের বাসায় ভাড়া বাসা থাকে আব্দুল সালাম পিন্টু, তিনি মনোনয়ন চান। আর লম্বা হাতের চাচারা মনোনয়ন চান কোটি কোটি টাকা নিয়ে। সেদিন তো লম্বা হাতের চাচারা মনোনয়ন পান নাই, সালাম পিন্টু সাহেব 91 সালে মনোনয়ন পেয়েছে। আচ্ছা, এই লম্বা হাতের সাথে যুক্ত হলেও ভাতিজার লম্বা হাত, এইবার এসব ভাতিজা লম্বা হাত দিয়া 96 সালে সালাম পিন্টুর মনোনয়ন কেড়ে নেওয়ার চেষ্টা করলো। না পেরে করলো কি, লম্বা হাত দিয়ে হাতির পিঠে চললো। আচ্ছা, হাতির পিঠে চড়ে হাতি দিয়া পাড়াইয়া সালাম পিন্টু সর্বনাশ করে দিল। কিন্তু সালাম পিন্টু পাশ করলেন আর হাতি মার্কার জামানত বাজেয়াপ্ত হইল।
তারপরে ওই লম্বা হাতের হাতি আর লম্বা হাত, তাহলে কোথায় গেল গোপালপুর? এত বড় যদি উচ্চ বংশ হয় আর এত বছর যদি লম্বা হাত হয়, তাহলে গোপালপুর থেকে মধুপুর ধনবাড়িতে কেন? এরপর আইসা 2001 সালে তৃতীয় স্থান। আর এই 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসলো। এই উপজেলাটা হলো ধনবাড়ি উপজেলা। 2008 সালে নির্বাচনে 2001 থেকে ভোটের ব্যবধান, ধানের শীষ থেকে নৌকার ভোটের ব্যবধান অনেক বেড়ে গেল। তাহলে এই উপজেলা দিয়ে লাভটা হলো কি? উপজেলা দিল জনগণের কাছ থেকে সমর্থন আদায় করার জন্য, কিন্তু উপজেলা দিয়ে বিএনপি আর ধানের শীষের ভোটের পার্থক্য বেড়ে গেল। তারপরে এই উপজেলার রূপকার 18 সালে কিন্তু মনোনয়ন পান নাই, পাইছেন? তাহলে এই উপজেলার রূপকার, এই রূপকার এইটার গুণাবলী বহুত আগে চলে গেছে। এখন বর্তমান অবস্থায় হলো বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল মালেক সাহেব বলেছেন, বলেন নাই? কমপক্ষে 2টা মামলা লাগবে, বলে নাই? সালাউদ্দিন সাহেব আমাদের 2 জনকে বলেছেন, যারা অতীত আন্দোলন সংগ্রামে ছিল, যাদের রাজপথে ভূমিকা ছিল, তাদের মধ্যে থেকে মনোনয়ন দেওয়া হবে। আমি রাজপথে ছিলাম, আমার 17টা মামলা, বহুবার জেল খেটেছি। এই বক্তৃতা বহুবার করেছে, আর করতে চাই না। রাজপথের প্রশ্নে, ত্যাগের প্রশ্নে, আন্দোলন সংগ্রামে ভূমিকার প্রশ্নে, সকল প্রশ্নেই আমি এবং আপনাদের মোহাম্মদ আলী এগিয়ে আছি। আমরা জনপ্রিয়তায় আমরা শীর্ষে আছি ইনশাল্লাহ। যত রকম জরিপ হয়েছে, কিছু কিছু জরিপের ফলাফল বিভিন্ন ভাবে আমি জেনেছি, তাতে আমরা এগিয়ে আছি অনেক দূর। তাহলে যদি রাজপথে থাকি, জনপ্রিয়তায় যদি শীর্ষে থাকি, তাহলে মনোনয়ন দল কেন দিবে না সেটা আমার বোধগম্য নয়। আমার বিশ্বাস মনোনয়ন আপনাদেরকেই দিবে, আপনাদের মোহাম্মদ আলীকেই দিবে। আর যদি দল মনোনয়ন না দেয়, একজন ত্যাগী কর্মীকে তুলনা হলো যার বিরুদ্ধে একটা জিডিও নাই, আরেকজনের বিরুদ্ধে 17টা মামলা। তুলনা হলো যিনি একদিন জেল খাটেন না, আরেকজন বহুবার জেল খেটেছে। তুলনা হলো যার জনপ্রিয়তা এলাকায় বেশি, আরেকজনের জনপ্রিয়তা কম। এত কিছু পরেও যদি দল মনোনয়ন না দেয়, এই দলকে মানুষ কি ভালো চোখে দেখবে? এই দলকে ভালো চোখে দেখবে? এই অপবাদের বোঝা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিবেন? কখনোই নিবেন না। কারণ 15টা বছর আমাদের দুর্দিন গিয়েছে। সুতরাং আপনারা বিশ্বাস করেন, অন্য জায়গায় মনোনয়ন দিয়ে দল বদনামের ভাগী হবে না। দল আন্দোলন সংগ্রামের ত্যাগী কর্মীদের অভিশাপের অংশীদার হবে না, এটা কখনোই হবে না। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সঠিক যে পথ সেই পথেই থাকেন, সত্যের পথে থাকেন। আবারও বলি, সব কিছু মিলে আমার বিশ্বাস, আমি কিন্তু ওই কথা বলিনি মনোনয়ন আমার হাতের মুষ্টির ভিতরে, এই কথা বলাটা বড় অন্যায়। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো মনোনয়ন দেন নাই। কেউ যদি বলে মনোনয়ন আমার মুষ্টির ভিতরে, তাহলে তো সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবজ্ঞা করা হবে, তাই না? তিনি তো মনোনয়ন দিবেন, তার আগে যদি বলে ফেলে তাকে অপমান করা হয় না? আগে সেই অপমান করতে চাই না। আমি বলতে চাই সবকিছু মিলিয়ে সব খবর ভালো আছে, সবকিছু ভালো আছে, এবং আমার বিশ্বাস মনোনয়ন আমরাই পাবো ইনশাআল্লাহ। এখন আমরা যে সমস্ত কর্মসূচি দিব, সেই কর্মসূচিগুলা আপনারা সুন্দরভাবে পালন করবেন। আর খেয়াল রাখবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সমস্ত নির্দেশনা দিচ্ছে, এই নির্দেশনাগুলা অনুসরণ করবেন, সেভাবে কাজ করবেন। তো আমি আজকে আপনাদের এই অংশগ্রহণে সত্যি অভিভূত।
আমি আপনাদেরকে ভালোবাসি, আমি মধুপুর ধনবাড়ি মানুষকে ভালোবাসি, আমি মধুপুর ধনবাড়িকে শিল্প উন্নত ধনবাড়ি মধুপুর বানাইতে চাই। 2023 সালের 26 আগস্ট মধুপুর প্রেস ক্লাবে একটা মত বিনিময় সভা, এই যে এখানকার সাংবাদিকরা সেটা রেকর্ড করেছেন। সেখানে আমি বলেছি মধুপুরে ধনবাড়ির মধ্যবর্তী স্থানে শিল্প প্রতিষ্ঠান বানাতে চাই, গ্যাস আনতে চাই, বিশ্ববিদ্যালয় বানাতে চাই, মেডিকেল কলেজ বানাতে চাই, ইঞ্জিনিয়ারিং কলেজ বানাতে চাই, আদিবাসীদের অনেক সমস্যা সেগুলো সমাধান করতে চাই। সেই কথাগুলো আজকে দেশের থেকে 24-25 বছর পরে এসে আমার কথাগুলাই ওনারা বলেন। সেই দিনে আমি টাঙ্গাইল প্রেস ক্লাবে গিয়ে লিখিতভাবে বলে দিয়ে এসেছি আমি কি কি করতে চাই, সেই কথাগুলাই বলে। এই যে মধুপুর আপনারা যাওয়ার সময় দেখবেন রাস্তায় একটা সুন্দর প্রতিষ্ঠান আছে, ওটা হলো মেডিকেল ট্রেনিং স্কুল। ওইখানে ছাত্রদেরকে ডাক্তারি পড়ানো হবে, সেটাতে 4-5 বছর ভর্তি হয় না, 34 কোটি টাকা পেয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ ধানের, যারা ধান চাষ করতেন তারা জমি দিয়েছেন। এখানে ছাত্র ভর্তি করলে আমাদের সন্তানরা ডাক্তার হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হবে, আর তাদেরকে পড়ানোর জন্য বড় বড় ডাক্তাররা আসবেন, বিশেষজ্ঞ ডাক্তাররা আসবেন, উন্নত চিকিৎসা হবে। আমাদের টাঙ্গাইল ময়মনসিংহ যেতে হবে না, এখানেই বড় বড় ডাক্তার পাওয়া যাবে। কেউ এটা কোনোদিন খেয়াল করে নাই। আমরা প্রথম, আমি প্রথম এই ম্যাটসকে চালু করার দাবিতে মধুপুরে মানববন্ধন করেছি। ইয়েনুর মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার কাছে দরখাস্ত দিয়ে বলেছি অবিলম্বে ম্যাটসে ছাত্র ভর্তি করতে হবে, না হলে আমরা একটা শিল্প উন্নত, শিক্ষা উন্নত, অর্থনৈতিক ভাবে উন্নত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত মধুপুর ধনবাড়ি বানাইতে চাই, এবং সেটা ইনশাল্লাহ সম্ভব। কারণ আমাদের সাথে যারা আছে তারা সবাই খুব সুশৃঙ্খল। আজকে আমি বলে যাই, এই যে সাংবাদিকরা ছবি তুলছেন দেখেন, এতক্ষণ এত সুশৃঙ্খল ভাবে দেখেন তারা মাঠে কিভাবে বসে আছে। এই সুশৃঙ্খলতা প্রমাণ করে এই সুশৃঙ্খলতা প্রমাণ করে আমাদের দ্বারাই ধনবাড়ি মধুপুর উন্নয়ন সম্ভব। আমরা এই মানুষের মন জয় করে ভোট এনে মধুপুরকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারি, ধনবাড়িতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারি। এই যে দেখেন ভ্যানে বসে আছে আমার একটা ভাই, শুধু আমাকে সমর্থন করার জন্য তাকে দেখেন কিভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে। তার নাম হলো নজরুল। ওইখানে ভাইঘাটে গনি ভাইকে নির্যাতন করেছে, আমার সাথে হাবিজুরকে বহুবার নির্যাতন করেছে, এই ইফতারাতে সেলিমকে নির্যাতন করেছে, বানিয়াজানে সুলতানকে নির্যাতন করেছে, এরকম বহু জায়গায় বহুজনকে নির্যাতন করেছে। বিএনপির লোকের রক্ত ঝরিয়েছে। তারা চাঁদাবাজি করার কারণে ধনবাড়িতে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে, দোকান বন্ধ করে তারা প্রতিবাদ করেছে। ধনবাড়ি একজন শীর্ষ নেতার ছেলে চাঁদা চাওয়ার কারণে রাস্তা উন্নয়নের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে স্থানীয় জনগণ ওই শীর্ষ নেতার ছেলের বিরুদ্ধে তারা মানববন্ধন করেছে, সাংবাদিকরা সেগুলো প্রচার করেছে। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ইনশাল্লাহ সত্যের জয় হবে, রক্তের বিনিময়ে আমাদেরই জয় হবে। কোনদিন কোন আন্দোলন বৃথা যায় নাই, সত্যের পথে আমাদের আন্দোলন বৃথা যাবে না। আমি বলি, আমি ধনবাড়ি মধুপুরের মানুষকে ভালোবাসি, ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসা চাই। আপনারা একটু 2 হাত তুলে দেখেন আমাকে ভালোবাসেন। ইনশাল্লাহ আপনাদের যে হাত তুলে ভালোবাসা দেখালেন, এই যে আমার মা বোনেরা যারা দীর্ঘক্ষণ মিছিল করে অনেকক্ষণ যাবৎ বসে আমাদের বক্তৃতা শুনছেন, তাদের প্রতি শ্রদ্ধা। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা, যারা আয়োজন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা। সকলে মিলে ভালোবাসার এবার একটা করতালি, ভালোবাসার করতালি। আচ্ছা, আগামী 1 তারিখ বলদিয়াটা মাঠে বাণীজান ইউনিয়নের জনসভা আপনারা সকলে অংশগ্রহণ করবেন। 2 তারিখ বিকালে
যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা ব্রাহ্মণবাড়িতে শোভাযাত্রা করবে, সেটাতে থাকবেন। আর মধুপুরে আগামীকাল মারাউরি প্রাইমারি স্কুল মাঠে মহিলাদের সমাবেশ, বিকালে চট্টগ্রামে সমাবেশ। আর 1 তারিখ দুপুরে মধুপুর যুব দল তারা একটা র্যালি করবে। কর্মসূচি জানিয়ে যে বলবো, আমি এখন ভাইঘাট যাব। একটু বসেন, দাঁড়ান। আমি এখন ভাইঘাট যাব। আপনারা যারা সম্ভব আমার সাথে ভাইঘাট যাবেন। যারা মধুপুর থেকে এসেছেন ভাইঘাট অবস্থান করেন, যারা সম্ভব ভাইঘাট যাবেন। কয়েকদিন আগে আপনারা একটা ভিডিওতে দেখেন নাই, আমি শ্রদ্ধা স্বপন ভাইয়ের কথা বলবো, তার পাশে বসে এই দলের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে বহিষ্কৃত এই ধোবাখালী ইউনিয়নের একজন ব্যক্তি আমাকে থ্রেট করেছে, শোনেন নাই? আমাকে সাবধান করেছে, শোনেন নাই? আমি একটু ভাইঘাট যাইয়ে সেই সাবধানতাটা দেখাইতে চাই। আপনারা চলেন। শেষ হয় না এখানে, শোনেন। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে নড়িল্লায়। 31 তারিখ শুক্রবার নড়িল্লায় আমি জনসভা করব। কি রাজি আছেন? 31 তারিখ শুক্রবার আমাকে যে ধমক দিয়েছে, সেই ধমক দেওয়া ব্যক্তির সাথে আমি সাক্ষাৎ করতে যাব। নড়িল্লাতে যাব, আপনারা যাবেন। শহীদ জামাল হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সাথী বন্ধুরা, আমাদের মোটর সাইকেল বহরে যারা ভাইঘাট যাবেন, তারা সুশৃঙ্খল ভাবে ঢাকা জামালপুর মহাসড়কে লাইন ধরে অবস্থান করেন। যাদের মোটর সাইকেল আছে তারা মোটর সাইকেল বহরে আমাদের নেতার সাথে আমরা ভাইঘাট যাব। আপনারা এই মোটর সাইকেল বহরে অংশগ্রহণ করবেন। যারা মোটর সাইকেল আছে সাথী বন্ধুরা, আপনারা রাজপথে, এবং সেই সাথে আজকের এই অনির্ধারিত জনসভার সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যাদের মোটর সাইকেল একটু দূরে আছে, দয়া করে সবাই ভাইঘাটের উদ্দেশ্যে রওনা হব। মোটর সাইকেল গুলো অনুগ্রহপূর্বক হাইওয়ে রুটে নিয়ে আসেন আপনারা। যাদের মোটর সাইকেল একটু দূরে আছে, আমরা প্রয়োজনে আপনাদের স্বার্থে 10